একটা বিষয় কি স্পষ্ট হয়ে যাচ্ছে না যে ফাইনালি চাপে পড়ার পর এখন প্রত্যেকের দায় ঠেলাঠেলির মধ্যে রয়েছেন, কিন্তু আমি আবারও সে একই কমন প্রশ্ন করছি, স্বস্তি রাজ্যের মিললেও চাকরিহারাদের স্বস্তি মিলল কি, নাকি দায় ঠেলাঠেলিটাই পড়ে রইল? দেবজিৎ, না, একটা কথা পরিষ্কার করতে হবে যে এই জায়গাতে এই যারা চুরি করেছে, এতদিন ধরে যারা গলা উঁচিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে কর্ডলেস হাতে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অব্দি হেঁটে বেড়াতেন মঞ্চে, জনতার সামনে কাঁচকলা দেখাতেন, দেখে নেব বলতেন, এইসব বলতেন, আজকে তাদের সরকার পক্ষের উকিল প্রতিনিধি তারা গিয়ে সুপ্রিম কোর্টে প্রথমবার বলেছিলেন মাই বাপ এবারের মতন ছেড়ে দাও, এক সপ্তাহ অন্তত সময় দাও, কোনো যেমন কর্শিপ জোর করে বা অন্যরকমভাবে তদন্ত যেন না হয়, তাহলে পুরো মন্ত্রিসভা জেলে চলে যাবে। সেই জন্য এক সপ্তাহ পরে আজকে এসে বললেন আরে আমরা তো চুরি করেছি, বলছি তো অন্যায়টা হয়েছে। একটা সরকার, সেই সরকারের একটা সিস্টেম, তারা এতগুলো বেআইনি করেছে, সেটা এফিডেভিট দিয়ে হাইকোর্টে বলেছে 5, ওখানে গিয়ে বলছে 8, এবং আরও চাপ খেলে পুরোটাই একই জায়গাতে আসবে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা আছি, এই বাংলার লোকেরা আছে, আমাদের মেধা লুট হয়েছে, ছেলে মেয়েদের যাদের মেধা লুট হয়েছে তারা রাস্তায় বসে আছে, অন্যদিকে যাদের মেধা লুট হয়েছে অন্যভাবে ব্যতিক্রমীভাবে, বেআইনিভাবে এখন আর বলা যাবে না, এখন তো ব্যতিক্রমী, আবার আজকে একটা নতুন শব্দ বেরিয়েছে বিতর্কিত। তো বিতর্কিত আর ব্যতিক্রমী যারা ভাগসাগ করে বার করছেন, যে এসএসসিওয়ালারা, যে এসএসসির মালিক যারা, তারা 7 দিন আগেও বলেছিলেন এ তো সম্ভবই নয়, এই মজুমদারবাবু বলেছিলেন, এখন যিনি এসএসসির চেয়ারম্যান, কি করে বুঝবো কে চাল আর কে কাঁকড়, এটা তো বলা সম্ভব নয়। ঠিক তার 3 দিন পরে 180 ডিগ্রি ঘুরে গেলেন, আজকে দাঁড়িয়ে বলছেন যে না করে দেওয়া যাবে, এতজনের হয়েছে। কি করে করলেন, কিভাবে করলেন? আপনাদের কাছে কোনো ওএমআর শিট নেই, ওএমআর শিটের কোনো ফটোকপি আপনারা মানেননি। সিবিআই যে ওএমআর শিট জামশেদপুর থেকে জলন্ধর না কোথা থেকে নিয়ে এলো, যেখান থেকে সব কিছু ওই কি বলে কাপড়ের ব্যাগের মধ্যে ছিল, সালোয়ারের প্যাকেটের মধ্যে ছিল, সেখান থেকে উদ্ধার করে নিয়ে এলো, সেই ওএমআর শিটকেও ফটোকপি বলে আপনারা মানেননি। আজকে আপনারা বলছেন সব কিছু আপনাদের কাছে আছে। আসলে এই ব্যাপারটা হচ্ছে চাকরি চোরদের শুধু বাঁচানোর চেষ্টা নয়, এটা একটা মিথ্যা কথা। কারণ তদন্ত হবে, একটা মুচলেখা দিয়ে সবাই নাকি চাকরি করবেন, জানি না কারুর এই বুকের পাটা হবে কিনা সুপ্রিম কোর্টের অর্ডারের পরে, যে শুধু মুচলেখা দিলেই হবে না, মুচলেখাতে এটাও লেখা থাকবে টাকা ফেরত দেবে এবং তার সঙ্গে জেলেও যাবে যদি প্রমাণিত হয়। সেইখানে দাঁড়িয়ে এই যে আজকের অর্ডারের পরে এরা কি করে চাকরি করবে আমি জানি না, কিন্তু একজনও যোগ্য চাকরি প্রার্থী বা যারা চাকরি করছিলেন তাদের ওপরে যে খড়গহস্ত নেমে এসেছে এবং যেটা আরো হবে, সেটার জন্য পুরোপুরি এরা দায়ী। এরা কোনো চাকরি প্রার্থীদের জন্য না তো চাকরির যারা পায়নি বা পেয়ে বসে আছে, হারাতে চলেছে, তাদের জন্য এরা কিছু করছে। এরা শুধু এদের ক্যাবিনেটটাকে বাঁচাতে চাইছে, যার ক্যাবিনেট নোট এসএসসি এফিডেভিট করে জমা দিয়েছিল হাইকোর্টে, সেখানে পরিষ্কার বলেছিল 6 বছর বাদে যে সুপার নিউমেরিক যে সিস্টেম এরা চালু করেছিল সেটা অন্যায় এবং সেটা ক্যাবিনেটের কথা হয়েছে। চাকরি হারাদের সত্যিকারের কোনো স্বস্তি রইল। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, সৈকত ছিলেন, ফিরদৌস জয়েন করেছিলেন, ফিরদৌসের কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য নেব। কখনো চুরি স্বীকার করা, কখনো যখন শাস্তির খাড়া নেমে আসছে, যখন রায় আসছে, তখন স্ট্রেট চাকরি খেকো, একে তাকে বলা, বিভিন্ন সময়তে বিভিন্ন মন্তব্য করে এসছেন, কিন্তু একটা বিষয় স্পষ্ট করেননি কখনো, যে এই চাকরিহারাদের ভবিষ্যৎটা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত বর্তমানের মধ্যে দিন গুজরান করছেন এনারা, এর জন্য আসলে দায়ী কে বা কারা, এটা বলেননি। আমি সৈকত, ফেরদৌস দুজনের কাছেই আসবো, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপি কে করছে সেল। আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন। বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব।
সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন। ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না। তোদের মতো কিছু অপদার্থ থেকে, তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএতে না ধরে, আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। চিরকুট দিয়ে চাকরি করতো, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করতো, একটা চিরকুট দিয়ে চাকরি করতো। সিপিএম এর 34 বছর আমি অনেক খোঁজ নিয়েছি, আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করবো, করিনি, ভদ্রতা করেছি। ভদ্রতা করা যদি দুর্বলতা হয়, কাজ করতে গেলে কেউ যদি ভুল করে সেটাকে সংশোধন করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আর এই মুহূর্তে সরাসরি ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন, ফিরদৌসের কাছে যাব। ফিরদৌস, আমি যেটা একই প্রশ্ন করছি, স্বস্তি কার, রাজ্যের না চাকরিহারাদের? এখন দুর্ভাগ্যজনক পরিস্থিতি কি জানেন তো, যে এসএসসির উপর দায়িত্ব ন্যস্ত ছিল যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার, তারাই এসে আদালতে বলছে যে হ্যাঁ ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। মানে ভাবুন, যাদের উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে তারাই বলছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে কি বলে? যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে এই বলে যে যারা ইললিগাল অ্যাপয়েন্টিস আছেন তাদের কিন্তু ভবিষ্যতে এই বেতন ফেরত দিতে হবে। সিবিআই তদন্ত যেমন চলছিল সেরকমই চলবে। ফলে এই যে যারা বাজারে দালাল ছেড়ে এই যে জমি বিক্রি করার টাকাগুলো নিয়ে নিল, এবার তারপরে এসএসসি কে দিয়ে তাদের জমি বেচা টাকা নেওয়ার পরে এসএসসি থেকে বলাচ্ছেন ওগুলো অযোগ্য চাকরি প্রাপক, অর্থাৎ বাজার থেকে টাকা তুলে নিয়ে তাদের চাকরিগুলো এখন বলতে অযোগ্য চাকরি প্রাপক তারা। ভাবুন একবার, আগে প্রথমে চিট ফান্ডের মাধ্যমে গ্রামের সাধারণ গরিব মানুষদের টাকা লুট করেছিলেন, আবার গ্রামের সাধারণ গরিব মানুষদের জমি বিক্রি করার টাকাগুলোকে অযোগ্য চাকরি প্রাপক হিসেবে তাদের টাকাগুলোকে নিয়েছেন, এবার বলছেন তারা অযোগ্য চাকরি প্রাপক। এবং এই অযোগ্য চাকরি প্রাপকদের কাছ থেকে পাট নিতে বাধ্য করলেন গ্রামের গরিব গ্রুপ চাষিদের ছেলে মেয়েদের। আপনার বাড়ির ছেলে মেয়েরা ভালো শিক্ষকদের কাছে পড়বে কেন? গ্রামের গরিব গ্রুপ মানুষগুলো তাদের সন্তানেরা কেন এই যে সাদা কাতার মাস্টারদের কাছে পাট? খুব পরিষ্কার কথা, যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল সঠিক শিক্ষক নির্বাচন করার, তারা বলছেন যে বেঠিক শিক্ষক নিয়োগ হয়ে গেছেন। পরিস্থিতি আমরা বলছি যে যোগ্য যারা তারা থাকুক, কিন্তু অযোগ্য তারা বেরিয়ে যাক। এবং এই অযোগ্য যারা এই অযোগ্য ব্যক্তিদের চাকরি প্রাপক বানিয়েছিলেন তাদের প্রত্যেককে শাস্তি হোক, এবং তাদের শাস্তি পেতেই হবে যারা এই অযোগ্য চাকরি প্রাপকদের অর্থের বিনিময়ে টাকা পয়সা নিয়ে যারা এই চাকরিগুলো দিয়েছিলেন। এবং পশ্চিমবঙ্গের বাজারে 15 লক্ষ 20 লক্ষ টাকার বিনিময়ে এই চাকরিগুলো বিক্রি হয়েছে।